চলো আমরা এসএসসির অন্যতম সহজ টপিক হচ্ছে টেক কোয়েশন। এই টেক কোয়েশনের মানে একটা বোর্ড প্রশ্ন, মানে ঢাকা বোর্ড 2020-এর যে প্রশ্নটা আছে এটা আমরা একদম সহজ নিয়মে সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। তাইলে মনে রাখবা লেটস দ্বারা শুরু হইলে কি হয়ে যায়, টেক কোয়েশনটা মানে টেক যেটা আছে স্টেটমেন্টে যখন লেটস দ্বারা শুরু হবে তখন টেকটা হয়ে যাবে শেল উই। তাইলে এখানে কি বসাবো, শেল উই। সেন্টেন্স পড়ারই দরকার নাই, প্রথমে আছে লেটস, তার মানে শেল উই বসাই দিব, তার মানে এখানে শেল উই বসাইলাম। আচ্ছা এখন দেখো দ্বিতীয় সেন্টেন্সে আসো, বি নম্বরে, আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। এটা কি হবে, আমাদেরকে প্রথম কাজ কি করতে হয়, টেক কোয়েশনে আগে অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে হয়। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এখানে এম তো অক্সিলারি ভার্ব দেয়াই আছে, যেহেতু যেটা আছে ওইটা নিয়ে আসবো। আচ্ছা এম নিয়ে আসলাম। তারপর এখানে নট আছে কিনা দেখো তো, তিনটা বিষয়, অক্সিলারি ভার্বের ব্যাপার স্যাপার, তারপর নটের ব্যাপার স্যাপার, আর হচ্ছে প্রোনাউনের ব্যাপার স্যাপার। এখন দেখো তো এখানে নট আছে কিনা স্টেটমেন্টে, এটার বলা হয় স্টেটমেন্ট। আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, এখানে নেগেটিভ ওয়ার্ড বা নট আছে কিনা, না নাই, যেহেতু নাই তার মানে নিয়ে আসতে হবে। আচ্ছা তার মানে এম এর সাথে নট যুক্ত করে ফেলবো। ওকে, এখন একটা ব্যাপার হইতেছে, এই যে এম এর সাথে আমরা নট যুক্ত করলাম, ওইরকম কি কোনো ওয়ার্ড আছে, না। এম এর সাথে নট যুক্ত হয়, এই যে এমন্ট বা এমেন্ট যেটাই বলো, ওইটা ওই রকম কোনো ওয়ার্ডই নাই, তার মানে তুমি এটা লিখতে পারবা না। তাহলে কী করতে হবে আমাদেরকে, যখন এম এর সাথে, এটা মনে রাখবা, যখন এম এর সাথে নট যুক্ত হয় তখন আর এমেন্ট ওইটা লেখার সুযোগ নাই, কি লিখতে হবে, আরেন্ট লিখতে হবে। কি লিখতে হবে, আর এর সাথে নট যুক্ত হইলে যেরকম ওই সেমটা লিখতে হবে। তাহলে এম এর সাথে নট যুক্ত হয়ে কি হয়ে যায়, আরন্ট বা আরেন্ট হয়ে যায়। এইন্ট হয় মাঝে মধ্যে, এইন্ট লিখা যায়, তবে ওইটা হচ্ছে ইনফর্মাল। কি বলছে বলো, এইন্ট লিখা যায়, এম এর সাথে নযুক্ত হলে কি লিখা যায়, এইন্ট লিখা যায়, তবে ওইটা হচ্ছে ইনফর্মাল, এটা না লিখা বালা ভালো। আচ্ছা তারপর এম এর সাথে নযুক্ত হলে কি হয়, আরেন্ট হয়। তাইলে আমরা কি লিখবো, এই আরেন্টটা এখানে বসাই দিব। এম এর সাথে নযুক্ত হইলে এমেন্ট বলতে কোনো ওয়ার্ড নাই, সেই জন্য এমেন্ট লেখার সুযোগ নাই, কি বসাই দিব, আরেন্ট বসাই দিব। এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। মনে রাখবা এম প্লাস নট কি হয়ে যায়, আরেন্ট হয়ে যায়, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে আমরা আমাদের কি শেষ হইলো, অক্সিলারি ভার্ব এবং নটের ব্যাপার সেপার শেষ হইলো। এখন প্রোনাউন কোনটা নিয়ে আসবো, এখানে প্রোনাউন আছে কিনা, এম এর আগে তো আই একটা প্রোনাউন দেয়াই আছে, যেহেতু প্রোনাউন দেয়া আছে তাহলে ওই প্রোনাউনটা নিয়ে আসবো। তাইলে আরেন্ট আই হবে আমাদের সঠিক আনসার। তার মানে এটা মনে আবার এম এর সাথে নট যুক্ত হইলে এম এচ না হয় কি হয়ে যায়, আরেন্ট হয়ে যায়। আর এর সাথে নট যুক্ত হইলে যে এরকম এই সেমটা হয়ে যায় এখানে। আচ্ছা তারপর দেখো, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, এখানে কি হবে, এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড উইড উড ক্যান কুড মে মাইট মাস্ট অর টু, এই টাইপের কোনো একটা কি নাই, অক্সিলারি ভার্ব পাওয়া যাইতেছে না। যেহেতু অক্সিলারি ভার্ব পাওয়া যাইতেছে না, এখন দেখো তো ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব পাওয়া যাইতেছে না, কিন্তু মেইন ভার্ব তো থাকবে। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা আছে দেখো তো, এখানে ভার্ব কোনটা আছে, একটু সন্দেহ মনে হয় বা একটু আনকমন ভার্বটা দেওয়া আছে, এই এন্টারটেইনসটা হচ্ছে ভার্ব। এটা আমি কীভাবে বুঝলাম যে এই শব্দটা ভার্ব, এটা অর্থ দিয়ে বুঝতে পারো, অন্যভাবে বুঝতে পারো। দেখো সহজ হিসাব, এস যুক্ত হয়েছে না, এন্টারটেইন থেকে এন্টারটেইনস হয়েছে, এস যুক্ত হয়েছে, মানে আবার ভার্বের সাথে এবং নাউনের সাথে এস যুক্ত হইতে পারে। তাইলে এটা এই যেহেতু এস যুক্ত হয়েছে তার মানে ভার্ব আশা করতে পারি। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, এখানে এই যে আস যেটা আছে, আস কোন ফর্ম, উই কিন্তু সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে অবজেক্টের জায়গা বলেই অবজেক্টিভ ফর্ম বসছে। এই প্রোনাউনের কোন ফর্ম, এটা আজটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টের জায়গা বলে অবজেক্টিভ ফর্ম বসছে। এটা বুঝতে অসুবিধা তো কিছু নাই, সাবজেক্টের জায়গা হলে সাবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টের জায়গা হলে অবজেক্টিভ ফর্ম বসে। তার মানে এটা অবজেক্টিভ ফর্ম, তার মানে নিঃসন্দেহে এটা অবজেক্টের জায়গা বলেই অবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা বলো তো, অবজেক্ট কার পরে বসে, ভার্বের পরেই তো অবজেক্ট বসে, তার মানে এটা কি হবে, এটা ভার্ব হবে, নিঃসন্দেহে এই শব্দটা ভার্ব। আচ্ছা তাইলে এন্টারটেইনসটা ভার্ব পেলাম, তার মানে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন কোন ভার্বটা নিয়ে আসবো, এই ভার্বের শেষে কি আছে, এস আছে না, তাহলে যেটা শেষে এস আছে ওইটাই আমরা নিয়ে আসবো। তার মানে কি দেখো, ডু ডাজ ডিড এই তিনটা ভার্বের মধ্যে কোনটার শেষে এস আছে, ডাজের শেষে কিন্তু এস আছে, তাইলে এটা শেষে এস আছে না, যদি ভার্বের শেষে এস থাকে তাহলে তুমি ডাজ নিয়ে আসবা। কেন ডাজ নিয়ে আসবা, কারণ ডাজের শেষেই এস আছে, মানে এস থাকলে লাস্টে এস থাকলে লাস্টে এস আসে এমনটা নিয়ে আসতে হবে, অর্থাৎ ডাজ নিয়ে আসতে হবে। আশা করি বুঝাইতে পারছি। দেখো তুমি যদি এখানে ডাজ লিখো তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ডাজের শেষে কি আছে, এস আছে না, এখানে এস আছে না, তাহলে তো মিলে গেছে, এই জন্য ডাজ নিয়ে আসবা। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে ডাজ হবে, ভার্বের শেষে এস থাকলে ডাজ দিয়ে আসবা, কারণ ডাজের শেষে এস আছে, এটা কঠিন কিছু মনে হয় না আমার। আচ্ছা তারপর ডাজের ব্যাপার সেবা শেষ হইলো, এখন নটের ব্যাপার সেবা। এখন এখানে দেখো তো নট আছে কিনা বা নেগেটিভ শব্দ আছে কিনা, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, এখানে নেগেটিভ শব্দ বা নট আছে না, নাই। তাহলে যেহেতু নট নাই তাহলে আমাদেরকে কি করতে হবে, নট নিয়ে আসতে হবে। তাহলে নট দিব, এখন কি নট দিয়ে দিব না, এনে অ্যাপোস্ট্রফি কি আকারে আমাদেরকে দিতে হবে। আচ্ছা ডাজেন্ট লিখলাম,
তারপরে কি করতে হবে, এখন আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হবে। এখানে কি প্রোনাউন দেওয়া আছে ভার্বের আগে? না। তার মানে এই যে মর্নিং শব্দ, এই শব্দ থেকে কি করতে হবে, আমাদেরকে প্রোনাউন বের করতে হবে। এখন মর্নিং কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? মর্নিং তো বস্তুবাচকই। তার মানে কি হবে, হয়তো ইট হবে, নয়তো দেই হবে, যে কোনো একটা হবে। মনে রাখবা ব্যক্তিবাচক না হইলে, মানে বস্তুবাচক হইলে ইট অথবা দেই হয়, THEY দে, ওই দেটা হয়। তো এখন বলো তো এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? ভার্বের শেষে এস থাকলে এটা কিন্তু কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তার মানে এটা সিঙ্গুলার। তার মানে যেহেতু ভার্ব সিঙ্গুলার, তার মানে অবশ্যই এই যে মর্নিংটা এটাও সিঙ্গুলার। আশা করি বুঝাইতে পারছি। এখানে যদি প্লুরাল হইতো তাহলে তো এই ভার্বটাও প্লুরাল হইতো, ভার্বের শেষে এস যুক্ত হইতো না। তার মানে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, তার মানে ভার্বটা সিঙ্গুলার। আর ভার্বটা তখনই সিঙ্গুলার হইতে পারবে যখন সাবজেক্টটা সিঙ্গুলার। তার মানে এটা নিঃসন্দেহে এই যে মর্নিং শব্দটা এটা হচ্ছে সিঙ্গুলার। একটু কঠিন করে এক্সপ্লেনেশন, একটু অন্যরকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আচ্ছা, ডাজ তো সিঙ্গুলার, তাইলে তো এখানে কি করতে হবে, এটা সিঙ্গুলার, তার মানে এই যে প্রোনাউনটা বসাইবো এটাও সিঙ্গুলার হইতে হবে। তাইলে এখানে কি হবে, ইট নাকি দে হবে? এখানে দে বসানোর সুযোগ আছে না। ডাজের সাথে কি দে হইতে পারবে? দে তো প্লুরাল, আর এই ডাজ তো সিঙ্গুলার। দুইটা একসাথে কেমনে হবে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই, মানে হয় সিঙ্গুলার হতে হবে, নয়তো দুইটাই প্লুরাল হতে হবে। যেহেতু এটা সিঙ্গুলার, তার মানে অবশ্যই এখানে প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। তার মানে যেহেতু এটা বস্তুবাচক, এটা তো ব্যক্তির কিছু না, মর্নিং তো আর ব্যক্তিবাচক কিছু না, তার মানে কি হয়ে যাবে, এখানে প্রোনাউনটা ইট হয়ে যাবে। আর যদি প্লুরাল হইতো তাহলে কি হইতো, দেই হইতো। এটা মনে রাখবা তোমরা। যদি একটা প্রথম কথা হইতেছে যদি ভার্ব সিঙ্গুলার হয়, তার মানে মনে রাখবা প্রোনাউনটা সিঙ্গুলার হইতে হবে। এখানে যে তোমরা কি বসাবা, মানে ভার্ব আর প্রোনাউন দুইটা বসাবা, দুইটাই সিঙ্গুলার হইতে হবে, নয়তো দুইটা প্লুরাল হতে হবে। একটা সিঙ্গুলার একটা প্লুরাল হওয়ার সুযোগ নাই। তার মানে তুমি যদি দেখো ভার্বের মধ্যে আছে কি, মানে প্লুরাল ভার্ব আছে, তার মানে নিঃসন্দেহে বলে দিতে পারবা তার মানে প্রোনাউনটা কি হতে হবে, প্লুরাল হতে হবে। একইভাবে যদি দেখো ভার্ব সিঙ্গুলার আছে, যেমন এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে নিঃসন্দেহে প্রোনাউনটা কি করতে হবে, আমাদেরকে সিঙ্গুলার করতে হবে, কারণ সিঙ্গুলার প্লুরাল দুইটা একসাথে বসার কোনো সুযোগ নাই। আশা করি বুঝাইতে পারছি। তো এটা একটু অন্যরকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম। তারপর ডি নাম্বারটা দেখো, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, মিস দিস অপরচুনিটি। আচ্ছা, তার মানে আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে, অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, শুড দেওয়া আছে, যেহেতু শুড আছে যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, এখানে কঠিন কিছু নাই। আচ্ছা, তো প্রথমে শুড নিয়ে আসলাম, তারপর কি দিতে হবে আমাদেরকে, নটের ব্যাপার সেবা দেখতে হবে। তো এখানে নট আছে কিনা বা নেগেটিভ শব্দ আছে কিনা, দেখো এখানে তো নট দেওয়া আছে, নট একটা নেগেটিভ শব্দ। যেহেতু ন বা নট আছে, তার মানে কি নট নিয়ে আসতে পারবো না? মনে রাখবা এখানে যখন নট থাকবে, মানে স্টেটমেন্টে যখন নট থাকবে তখন, বা নেগেটিভ শব্দ থাকবে তখন এখানে নট নিয়ে আসা যাবে না। তো এখানে যেহেতু ন আছে, তার মানে আমরা এখানে নট নিয়ে আসবো না। আচ্ছা, তার মানে দুইটা ব্যাপার শেষ হইলো। এখন আর কি বাকি, প্রোনাউনের ব্যাপার সেবার আমাদেরকে এখানে কি বসাইতে হবে, প্রোনাউন বসাইতে হবে। প্রোনাউনটা কি হবে, এই যে ভার্বের আগে কিছু একটা থেকে নিয়ে আসতে হবে। ভার্বের আগে সাধারণত ওই যে সাবজেক্টটা যেটা থাকে ওইটা থেকে আমাদেরকে প্রোনাউন নিয়ে আসতে হয়। তাইলে এখানে কি করবো আমরা, নো ওয়ান আছে, ওয়ান আছে না, এই ওয়ান শব্দ থেকে মনে রাখবা, তোমাদেরকে আগেও বলছিলাম যে ওয়ানের প্রোনাউন কি হয়, দেই হয়, THEY দে হয়। এটা হইতে পারে সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এই টাইপের যে ওয়ান ওয়ান আকার যেগুলো আছে এগুলোর প্রোনাউন কি হয়, THEY দে হয়। তার মানে এখানে দে বসাই দিব। তাহলে সঠিক আনসার কোনটা, শুড দেই হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, তারপর দেখো, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। তো এটা একটু কঠিন মনে হইতে পারে যে হ্যাভ দ্বারা শুরু হয়েছে, এটা কি করব, মানে ওইরকম একটা কনফিউশন থাকে দেখলাম স্টুডেন্টের। তো মনে রাখবা, আচ্ছা বলো তো এই যে হ্যাভ আছে, হ্যাভ কি একটা ভার্ব না? হ্যাভ কি ভার্ব না? তোমরা তো বলো মানে হ্যাভ অর্থ আছে সাধারণত বলো, তবে হ্যাভের অনেকগুলো অর্থ আছে। এই যে হ্যাভের পাস্ট ফর্ম কি, হ্যাড। তাহলে ভার্বেরই তো পাস্ট ফর্ম থাকে, অন্য তো আর কিছু পাস্ট ফর্ম হইতে পারে না। তার মানে এটা নিঃসন্দেহে ভার্ব। হ্যাভ যে ভার্ব ওইটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, তার মানে ভার্ব দ্বারা শুরু হয়েছে। একটা সেন্টেন্স ভার্ব দ্বারা কখন শুরু হয়, আমরা প্রশ্ন করার জন্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো আরেকটা সেন্টেন্স আছে, কোনটা, ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কী দ্বারা শুরু করি, ভার্ব দ্বারা শুরু করি। যেমন ডু ইট, এটা করো। তার মানে আদেশ উপদেশ এইরকম যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু আমরা ভার্ব দ্বারা শুরু করি। যেমন ক্লোজ দ্য ডোর, তাইলে দরজাটা বন্ধ করো, ক্লোজ কি একটা ভার্ব না, ভার্ব তো। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে ওগুলো কী দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। তার মানে দেখো তো, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, এটা মানে কি, মানে সকালে হাঁটার অভ্যাস করো, ওই রকম বলছে। এখানে একটা আদেশ দিতেছে, আদেশ মানেই তো ইম্পারেটিভ সেন্টেন্স। তাছাড়াও এখানে হ্যাভ তো একটা ভার্ব, তাহলে ভার্ব দ্বারা কে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এটা নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্স। শুধুমাত্র হ্যাভ দেখাই তো বোঝা যায়, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ভার্ব দ্বারা শুরু কিন্তু কি হইতে পারে, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হইতে পারে, তবে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিবে না। আচ্ছা, তো তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কিন্তু জানি, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কি হয়, উইল ইউ হয়, শেষ।
এই তো হয়ে গেছে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, উইল ইউ, এখানে নট যুক্ত করতে হবে কিনা এটা নিয়ে টেনশন করার দরকার নেই, উইল ইউ দিলে হয়ে যায়। আচ্ছা, তো তার মানে আমরা কি শিখলাম, যে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে মানে ভার্ব দ্বারা শুরু হয়, তার মানে এটা মনে রাখতে পারো যে ভার্ব দ্বারা যখন একটা সেন্টেন্স শুরু হবে, যখন ওইটা টেক কি দিয়ে দিবা, উইল ইউ দিয়ে দিবা। কেন দিয়ে দিবা, কারণ ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কি হয়, উইল ইউ হয়। তারপর দেখো লাস্ট দুইটা সেন্টেন্স, ইন দ্য মর্নিং নেচার রিমেইনস কাম অ্যান্ড কোয়াইট, মানে সকালবেলা নেচার কি থাকে, রিমেইন মানে থাকে, কাম মানে কাম অ্যান্ড কোয়াইট মানে শান্ত এবং ওই রকমই। আচ্ছা, তো তার মানে ব্যাপারটা হইতেছে এখানে ভার্ব কোনটা আছে, অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড উইল ক্যান গুড মে মাইট মাস্ট, এগুলো আছে না, নাই। তার মানে অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে আমাদের কী করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন দেখতে হবে ভার্বের সাথে এস আছে কিনা, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ নিয়ে আসবো। এখন তো রিমেইন মানে থাকা, ওইটা কিন্তু একটা ভার্ব, তো এস আছে কিনা, আছে। যেহেতু ভার্বের শেষে এস আছে তাইলে আমরা কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ ডাজের শেষে এস আছে। দেখো এটা এস আছে না, এটাও এস আছে, যেহেতু এস আছে তার মানে এস আছে ওই রকমটা, লাস্টে এস আছে ওই রকমটা নিয়ে আসবো। মিলে যাইতেছে না, ওইটা শেষে এস আছে ওইটা শেষে এস আছে, তাহলে মিলে যাইতেছে, তাহলে ডাজ নিয়ে আসবো না কেন, তাহলে এখানে ডাজ দিব আমরা শেষ। প্রথম কথা হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যাপার শেষ, আমাদেরকে ডাজ নিয়ে আসতে হবে, ডাজ নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে এখন নটের ব্যাপার স্যাপার। এখন দেখো তো এই সেন্টেন্সে নেগেটিভ শব্দ আছে কিনা বা নট আছে কিনা, নট আছে বা নেগেটিভ শব্দ আছে না, নাই। যেহেতু নেগেটিভ শব্দ বা নট নাই, সেহেতু আমাদেরকে কী করতে হবে, নোট নিয়ে আসতে হবে। তাইলে নোট নিয়ে আসবো আমরা, নোট কিন্তু এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসতে হয়। আচ্ছা, তারপর কি শেষ, এখন আমাদেরকে দুইটা বিষয় শেষ, তাহলে বাকি আছে প্রনাউন। এখন প্রনাউন কী হবে, এই যে ভার্বটা, ভার্বের সাথে এস আছে তার মানে সিঙ্গুলার, ভার্বের সাথে যখন এস থাকে ওইটা সিঙ্গুলার হয়, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তার মানে আগে সিঙ্গুলার আছে বলেই এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আগের অংশটা যদি প্লুরাল হইতো তাহলে এখানে কিন্তু ভার্ব প্লুরাল হইতো। ভার্বটা সিঙ্গুলার, তার মানে অবশ্যই এর আগের অংশটা কি, মানে সাবজেক্ট যেটা আছে ওইটা সিঙ্গুলার, সহজ কথায়। তো ভার্ব চিনতে পারলে তুমি সাবজেক্ট ধরতে অসুবিধা হবে। যদি ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, তার মানে আগের অংশ যেটা সাবজেক্ট আছে ওইটা কি করতে হবে, ওইটা সিঙ্গুলার হিসাবে ধরতে হবে, মানে প্রোনাউনটা সিঙ্গুলার বসাইতে হবে। আর এই ভার্বটা যদি প্লুরাল হয় তার মানে তোমাদেরকে কি করতে হবে, প্রোনাউন যেটা বসাবা এখানে এটাও কি করতে হবে, প্লুরাল বসাইতে হবে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব ডাজ যেটা বসাইছো, ডাজ কি সিঙ্গুলার না প্লুরাল, ডাজ কিন্তু সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার তার মানে এই সাথে যে প্রোনাউনটা বসাবা এটাও কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তার মানে এখানে সহজ কথা, আমাদেরকে প্রোনাউনটা সিঙ্গুলার বসাতে হবে। আচ্ছা, এখন বলো তো এই যে অংশ যেটা আছে ইন দ্য মর্নিং নেচার বা যেটাই বলো, এখানে কি ব্যক্তির কিছু আছে, না, এটা ব্যক্তিবাচক কিছু না। তাহলে ব্যক্তিবাচক না হইলে কি চিন্তা করবো আমরা, বস্তুবাচক চিন্তা করবো। আর বস্তুবাচক হইলে ইট অথবা দে হয়, কি হয়, ইট অথবা দেই হয়, ইট অথবা দেই হয়, এই দুইটার যে কোনো একটা হয়। আচ্ছা, বলো তো এই ভার্বটা কি সিঙ্গুলার, তার মানে আমাদেরকে কি করতে হবে, প্রোনাউনটাও সিঙ্গুলার নিতে হবে। এই ডাজ ভার্বটা সিঙ্গুলার না, যেহেতু এটা সিঙ্গুলার তার মানে এখানে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। এই দুইটার মধ্যে সিঙ্গুলার কোনটা, ইট নাকি দেই, দেই কিন্তু প্লুরাল, দে মানে তারাও বোঝায়, আবার যদি বস্তুবাচক হয়ে প্লুরাল হয় তাও দে বোঝায়। আচ্ছা, তো দে দ্বারা মানে প্রোনাউন হয়, মানে দে হচ্ছে এমন প্রোনাউন যেটা প্লুরাল হইলেই দে হয়, ওইটা ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক। আচ্ছা, তো যেহেতু ভার্ব সিঙ্গুলার তার মানে অবশ্যই প্রোনাউনটা সিঙ্গুলার হবে, তাহলে এই দে প্রোনাউনটা হওয়ার সুযোগ নাই, তাহলে কোনটা হবে, এই ইটটা হবে। যেহেতু ইটটা সিঙ্গুলার তার মানে ইটটা হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝাইতে পারছি। তার মানে তুমি যদি শুধুমাত্র ভার্ব চিনতে পারো যে সিঙ্গুলার নাকি প্লুরাল, তার মানে প্রোনাউন চিনতেও তোমার সুবিধা হবে। যদি ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে প্রোনাউনটাও প্লুরাল হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর দেখো লাস্ট যে সেন্টেন্সটা দিয়েছে, ইফ ইউ হ্যাভ এ ওয়াক ইন দ্য মর্নিং রেগুলারলি ইউ ক্যান কিপ ফিট। এখন এখানে তো দুইটা পার্ট দেওয়া আছে বা দুইটা ক্লোজ দেওয়া আছে, এভাবে বলতে পারো। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা পার্ট থাকে বা দুইটা ক্লোজ থাকে, যেভাবে সুবিধা ওইভাবে বলতে পারো। আচ্ছা, তো এখানে কিন্তু প্রথম দিকে একটা পার্ট আছে, কমার আগের অংশে একটা এবং কমার পরে আরেকটা অংশ আছে। এখন তো দুইটা পার্ট আছে, এখন কোন পার্ট অনুযায়ী আমি টেকটা বসাবো এটা কীভাবে বুঝবো, তোমাদেরকে আগেও বলছি, খুব সহজ। যে অংশের সাথে ইফ থাকবে, সাধারণত ইফ থেকেই প্রশ্ন আসে বেশি, তো ইফের অংশটা বাদ দিয়ে দিব বা ইফের অংশটা চিন্তা করবা, অন্য যে অংশটা আছে, অন্য যে ক্লোজটা আছে ওইটা অনুযায়ী কী করবা, বার বসাবা। আশা করি বুঝাইতে পারছি। তাহলে ইফ কোনটার সাথে আছে, ইফ তো এই পার্টের সাথে আছে, এই যে কমার আগের অংশ প্রথম যে অংশটা এটার সাথে কিন্তু ইফ আছে, তার মানে এই যে অংশটা আছে এটারে বাদ দিয়ে দাও, এটারে এখন আর চিন্তা করবা না, এটা নাই মনে করো। এখন বলো তো ইউ ক্যান কিপ ফিট, এটার টেক করতে পারবা না, করতে পারবা। তো এখন সহজ হয়ে গেছে। তার মানে ইফ যে অংশে থাকবে, মানে ক্লোজ মার্কার যে অংশে থাকবে ওই অংশটা চিন্তা করবা না বা ওই অংশ অনুযায়ী টেক হবে না, অন্য যে অংশটা আছে ওইটা অনুযায়ী কী হবে, টেক হবে। তাহলে এই যে ইউ ক্যান কিপ ফিট এইটা অনুযায়ী আমাদেরকে টেক বসাইতে হবে। তাহলে এটা কি কঠিন কিছু না। অক্সিলারি ভার্ব কোনটা আছে, ক্যান আছে, তাহলে ক্যান নিয়ে আসবো,
যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, না থাকলে কি করব, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবো। আচ্ছা, তারপর নটের ব্যাপার স্যাপার, নট আছে কি না, না নাই, তাহলে নট না থাকলে নট নিয়ে আসবো, শেষ। তো নট নিয়ে আসলাম, নট কিন্তু এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসতে হয়। আর তারপর কি প্রোনাউন, প্রোনাউন তো ইউ দেয়াই আছে, তাহলে ইউ নিয়ে আসবো, যেটা আছে ওইটা নিয়ে আসবো, সমস্যা কি, দেয়া যেহেতু আছে অসুবিধা তো আর কিছু নাই। যদি না থাকতো তাহলে হয়তো প্রোনাউন করে নিয়ে আসতাম, কিন্তু এখানে তো প্রোনাউন ডিরেক্টলি দেওয়া আছে, তাইলে তো আমার অসুবিধার আর কিছু নাই, চিন্তারও কিছু নাই। তাইলে আশা করি বুঝাইতে পারছি। দেখো টেক কোয়েশন কিন্তু কঠিন কিছু না, একদম সহজ। তিনটা বিষয় খেয়াল রাখতে হয়। অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবা, যদি না থাকে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসবা। আর তারপর নটের ব্যাপার স্যাপার, নটের ব্যাপার স্যাপার আমি তোমাদেরকে বলছিলাম যে ওই রকম একটা চিহ্নের ব্যাপার স্যাপার শিখাইছিলাম, মনে আছে তোমাদের? তার মানে কি, রাইট মানে আছে, যদি দেখো নট আছে স্টেটমেন্টে, তাইলে তুমি ট্যাগে কি করতে পারবে না, নট নিয়ে আসতে পারবে না। আর যদি দেখো স্টেটমেন্টে নট নাই, তার মানে তুমি কি করতে হবে, তোমাকে ট্যাগে নট নিয়ে আসতে হবে, উল্টা কাজ, থাকলে উঠাই দিবা, না থাকলে নিয়ে আসবা, এটা হচ্ছে নটের ব্যাপার স্যাপার। আর কি প্রোনাউন, প্রোনাউন তো মানে যেটা ওই যে ভার্বের আগের অংশে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী বুঝে প্রোনাউন নিয়ে আসবা। একটা জিনিস, যদি দেখো ভার্বটা সিঙ্গুলার আছে তার মানে প্রোনাউনটাও সিঙ্গুলার নিয়ে আসবা, যদি দেখো ভার্বটা প্লুরাল আছে তাহলে প্রোনাউনটা কি করবা, প্লুরাল নিয়ে আসবা। এটা কি কঠিন কিছু না, একদম সহজ। আর আর কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় মনে রাখবা যে ইফ যুক্ত ক্লোজ যেটা আছে বা যে অংশের সাথে ক্লোজ মার্কার আছে, ওই অংশটা বাদ দিয়ে দিবা, বা ওই অংশ অনুযায়ী টেক করা যাবে না, অন্য যে ক্লোজটা আছে বা অন্য যে অংশটা আছে ওইটা অনুযায়ী কী করতে হবে, আমাদেরকে ট্যাগ বসাইতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আশা করতেছি সামনে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।